বন্ধুরা, রিসেন্ট ডেইজে আপনারা কোকের যে কমার্শিয়ালটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে? কোক তার এই নতুন কমার্শিয়ালের মাধ্যমে মূলত কনজিউমারদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল, যার মাধ্যমে তাদের টার্গেট ছিল বয়কট ইস্যু থেকে কনজিউমারদেরকে বের করে এনে প্রোডাক্টের কনজাম্পশনটা বাড়ানো, যার মাধ্যমে তারা বেসিক্যালি দখল করতে চেয়েছিল তাদের পুরনো মার্কেট শেয়ার। কিন্তু ঘটনা ঘটে গেল পুরোটাই উল্টো। মানুষ কোকের কমার্শিয়ালের এগেনস্টে কাউন্টার কমার্শিয়াল বানিয়েছে, যেখানে তারা তুলে ধরার চেষ্টা করেছে কেন কোক বয়কট করা উচিত। আবার যে দোকানে কোক রাখা হবে সেই দোকানকেও বয়কট করার কথা বলা হয়েছে। ইভেন যারা কোকের কমার্শিয়ালে অভিনয় করেছে তাদের বিভিন্ন নাটকও বয়কট করার কথা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। কোক বয়কটের এই গল্প বেশ কয়েক মাস ধরে চলে আসলেও এই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার পর তা আরও তীব্রতর হয়েছে। কিন্তু যখন একটি ব্র্যান্ডকে কাস্টমাররা বয়কট করে তখন ওই ব্র্যান্ড ওই পার্টিকুলার সিচুয়েশনে কি করে এবং কিভাবে তারা ওই সিচুয়েশন থেকে কামব্যাক করে, কখনো কি ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে আমরা বিশ্বের সুপরিচিত কয়েকটি ব্র্যান্ডের বয়কট ইস্যু নিয়ে কথা বলবো এবং এই বয়কট সিনারিও থেকে তারা কোন স্ট্র্যাটেজি ফলো করে তাদের ইমেজ রিকভার করেছে তাই জানার চেষ্টা করব। বন্ধুরা, এখানে বলে রাখি, এই সকল ক্ষেত্রে প্রত্যেকটি ব্র্যান্ডেরই প্রথম কাজ হচ্ছে সিচুয়েশন অবজার্ভ করা এবং কোনো রিয়েকশন না দেয়া। এর পাশাপাশি তাদের অবজার্ভ করতে হবে এই সিচুয়েশনের কারণে তাদের সেলস এবং ব্র্যান্ড ইমেজে কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই কোক বয়কটের আগে ব্র্যাক ইউনিভার্সিটি বয়কটের ঘটনাটা নিশ্চয় মনে আছে, যেখানে ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক একটি প্রোগ্রামে গিয়ে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের শরীফ থেকে শরীফার গল্পর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে বইয়ের একটি কপি জনসম্মুখে ছিঁড়ে ফেলেন এবং পরবর্তীতে ওই শিক্ষকের চাকরিও হারাতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্র্যাক ইউনিভার্সিটি এলজিবিটি কমিউনিটিকে সাপোর্ট করছে কিনা এমন প্রশ্ন সবার সামনে চলে আসে। এলজিবিটি কন্ট্রোভার্সির কারণে সোশ্যাল মিডিয়াতে ব্র্যাক ইউনিভার্সিটিকে বয়কটের জন্য ডাক দেওয়া হয়। এর পরের কাহিনী তো আপনারা সবাই ভালোভাবেই জানেন। এই ঘটনার পর ব্র্যাক যখন দেখলো বয়কটের দরুন তাদের পাবলিক ফেম ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, তখন ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পাবলিকলি একটি স্টেটমেন্ট দেন, যেখানে তারা বলার চেষ্টা করেন সবাইকেই তারা সম্মানের চোখে দেখেন, কিন্তু এলজিবিটিকে তারা কোনোভাবেই সমর্থন করেন না। পাশাপাশি তাদের শিক্ষকের চাকরিচ্যুতির পেছনে শিক্ষা মন্ত্রণালয়কে অপমান করার বিষয়টিকে তারা এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করেন। এই ক্লিয়ার স্টেটমেন্ট পাবলিকের সামনে যখন চলে আসে তখন তারা এটিকে পজিটিভলি গ্রহণ করে এবং ধীরে ধীরে বয়কট সিচুয়েশন থেকে নর্মাল সিচুয়েশনে ফিরে আসে ব্র্যাক ইউনিভার্সিটি। দেন আমরা যদি স্টারবাকসের বয়কটের পেছনের কাহিনীটা শুনি তাহলে দেখব 2018 সালে দুইজন আফ্রিকান আমেরিকান স্টারবাকসের একটি স্টোরে কফি অর্ডার না করে আড্ডা দিচ্ছিলেন, আর স্টোর ম্যানেজার পুলিশকে কল করে তাদের উপর এক ক্রিমিনাল অ্যালিগেশন দেয় এবং তারপর পুলিশ তাদের অ্যারেস্ট করে। পুরো ইউএসএতে একটি তুমুল হাঙ্গামা শুরু হয়ে যায় এই ঘটনার পর এবং এই অ্যারেস্টকে রেশিয়াল প্রোফাইলিং কেস হিসেবে ধরে নেন পুরো দেশের জনগণ। আর আপনারা তো জানেনই ইউএসএতে রেশিয়াল প্রোফাইলিংয়ের কেসগুলো কতটা মারাত্মক হয়। এই ঘটনার পর দেশ জুড়ে স্টারবাকস বয়কটের ডাক পড়ে এবং 8,000-এরও বেশি স্টারবাকস স্টোর বন্ধ করে দিতে বাধ্য হয়। এই ধরনের সিচুয়েশনে স্ট্র্যাটেজি হতে পারে আপনার যদি কোনো ভুল হয় তাহলে তা পাবলিকলি স্বীকার করে নেওয়া এবং সুযোগ থাকলে এই ভুলের এগেনস্টে কম্পেনসেট করার চেষ্টা করা। স্টারবাকস যখন বয়কটের কারণে ব্যাপকভাবে লস করছিল তখন স্টারবাকসের সিইও নিজে গিয়ে ওই দুইজন আফ্রিকান আমেরিকানদের কাছে ক্ষমা চান এবং এর সাথে 1,75,000 স্টারবাকস এমপ্লয়ীদের রেশিয়াল বায়াসের উপর একটি ম্যান্ডেটরি ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এরপরে ওয়েল নোন ব্র্যান্ড জোম্যাটো একবার বড় ধরনের বয়কটের শিকার হয়েছিল। ভারতের মধ্যপ্রদেশে এক হিন্দু ভদ্রলোক যখন জোম্যাটো থেকে খাবার অর্ডার করেন তখন এক ভিন্ন রিলিজিয়নের ডেলিভারি ম্যান খাবার ডেলিভারি দিতে আসেন। লোকটা এই বিষয়টি দেখে রেগে যান এবং উনার কথা ছিল, ভাই আমি হিন্দু মানুষ, আমার খাবার ডেলিভারি করবে হিন্দু ধর্মের কেউ, অন্য ধর্মের কারো হাতে ডেলিভারি করা খাবার আমি কেন খাবো? এই বিষয়টি নিয়ে ওই ভদ্রলোক যখন টুইটারে একটি টুইট করেন তখন ওই টুইটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে জোম্যাটোকে বয়কট করার ট্রেন্ড শুরু হয়ে যায়। এই ধরনের সিচুয়েশনে আপনার স্ট্র্যাটেজি হতে পারে
সোশ্যাল মিডিয়াকে প্রপারলি মনিটর করা এবং পাবলিক ফিডব্যাক এবং রিয়াকশনগুলোকে অ্যানালাইসিস করা। অতঃপর সব কিছু বিবেচনায় নিয়ে আপনার শক্ত অবস্থান জনসম্মুখে তুলে ধরা। যেমন জোম্যাটোকে যখন বয়কট করা হয় তখন কিছুদিন তারা তাদের সোশ্যাল মিডিয়া এবং সেলস অবজার্ভ করা শুরু করে। এই বয়কটের শুরু করেছিলেন যেহেতু একজন কট্টরপন্থী হিন্দু মতাদর্শের লোক। কিছু লোক তাকে সাপোর্ট করলেও বেশিরভাগ মানুষই এই বয়কটের বিরুদ্ধে ছিলেন। তাই জোম্যাটো একটি টুইট করেন যেখানে তারা বলার চেষ্টা করে, ফুড ডাজ নট হ্যাভ আ রিলিজিয়ান। জোম্যাটো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ইকুয়াল সাপোর্ট করে, আর তারা সব জাতির মানুষকেই সমান অধিকার দেয়। পাশাপাশি ভবিষ্যতেও তারা এই ইকুয়াল রাইট দিয়ে যাবে বলে এই টুইটে জানানোর চেষ্টা করে। আর এভাবেই সিচুয়েশন অবজার্ভ করার মাধ্যমে একটি বোল্ড স্টেটমেন্ট দিয়ে জোম্যাটো তার এই বয়কট সিচুয়েশন থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পেরেছিল। এরপর আসি ভারতের তানিস্ক জুয়েলারি ব্র্যান্ডের বয়কটের কথায়। কয়েক বছর আগে তানিস্ক তাদের একটি ভিডিও কমার্শিয়াল টেলিকাস্ট করে, যেটি দেখে পাবলিক মনে করেছিল তারা লাভ জিহাদ প্রমোট করছে। যেখানে দেখা যায় একটি বিবাহিত দম্পতির বেবি শাওয়ার প্রোগ্রাম হচ্ছে, যেখানে মেয়েটি ছিল হিন্দু পরিবারের কিন্তু ছেলেটি ছিল মুসলিম পরিবারের। মুসলিম পরিবারের পক্ষ থেকে এই হিন্দু রীতি অনুযায়ী প্রোগ্রামটি অ্যারেঞ্জ করা হচ্ছিল। তানিস্ক লাভ জিহাদ প্রমোট করছে, এই ধরনের পারসেপশন তৈরি হওয়ার কারণে অনেকে মনে করতে থাকে এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বেসিক্যালি দেখানো হয়েছে মুসলিম পরিবারের ছেলেরা হিন্দু পরিবারের মেয়েদেরকে তাদের ধর্মে কনভার্ট করে বিয়ে করছে এবং সংসার করার চেষ্টা করছে। যেহেতু ইন্ডিয়াতে ইন্টারকাস্ট এবং ডিফারেন্ট রিলিজিয়ানের মধ্যে বিয়ের বিষয়টাকে খুব পজিটিভলি নেওয়া হয় না, সেহেতু এই বয়কটের কারণে তানিস্কের সেল ব্যাপকভাবে ড্রপ হতে দেখা যায়। পরবর্তীতে তানিস্ক এ ধরনের বয়কট থেকে বাঁচার জন্য টুইটারে একটি স্টেটমেন্ট রিলিজ করে, যেখানে তারা বলেন এই অ্যাড কমার্শিয়াল যাদেরই অনুভূতিতে আঘাত করেছে তাদের কাছে তারা ক্ষমা প্রার্থী। এরপর তারা অ্যাডটি সরিয়ে নেয় এবং তারা ফোকাস করা শুরু করে বিভিন্ন ধরনের সিএসআর অ্যাক্টিভিটিতে। তাদের এই সিএসআর অ্যাক্টিভিটি বাড়ানোর কারণে সময়ের সাথে সাথে এই বয়কট থেকে রক্ষা পায় তানিস্ক জুয়েলারি। তানিস্কের কেস স্টাডি থেকে আমরা যেটা বলতে পারি তা হলো একটি কোম্পানি যদি প্রপারলি তাদের সিএসআর অ্যাক্টিভিটি রেগুলার বেসিসে ফলো করে তাহলে তাদের পক্ষে যে কোনো ধরনের বয়কট সিচুয়েশন থেকে সময়ের সাথে সাথে বেরিয়ে আসা সম্ভব। আজকের ভিডিওর শুরুতে আমরা কথা বলছিলাম কোকের সাম্প্রতিক সময়ের বয়কট ইস্যু নিয়ে। 138 বছরের পুরনো এই ব্র্যান্ড বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন দেশে বিজনেস করতে গিয়ে নানা ধরনের বয়কটের শিকার হয়েছে এবং প্রতিবারই তারা নতুন নতুন কৌশলে এই বয়কট সিচুয়েশন থেকে কামব্যাক করেছে। আজকের ভিডিওতে যদি আপনারা 500টি কমেন্টস করেন তাহলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব কোকের রিকভারি স্ট্র্যাটেজিগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।